দেখুন আমাদের হার্ট হচ্ছে ওয়ান অফ দ্য হার্ডেস্ট পাম্পিং অর্গান। প্রতি মিনিটে it is pumping 4 to 5 liters of blood throughout the body. So হার্টের কিন্তু কোনো রেস্ট নেই, 24/7 কাজ করে যাচ্ছে, নো সানডে নো হলিডে ফর হার্ট। অন্যান্য অর্গানগুলো হয়তো কিছুটা রেস্ট পায় অনেক সময়, কিন্তু হার্ট ইজ an organ which is continuously functioning throughout day and night. এবং কতটা ব্লাড, 4 to 5 liters of blood it is pumping every minute। এবং বিভিন্ন যে অর্গানগুলো আছে, ব্রেন আছে, লাংস আছে, লিভার আছে, কিডনি আছে, বিভিন্ন মাসলস আছে, নার্ভস আছে, এই প্রত্যেকটা অর্গানে সে ব্লাড পৌঁছে দিচ্ছে। এখন হার্টের অসুখ বলতে মূলত আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এই করোনারি আর্টারি ডিজিজ বা ইসচেমিক হার্ট ডিজিজ। এই করোনারি আর্টারি গুলো কি আসলে? তো হার্ট তো বেসিক্যালি একটা পাম্প, একটা মাসল। তো এই হার্টকে যারা নিউট্রিশন দেয় তারা হচ্ছে করোনারি আর্টারি। আমাদের সবার হার্টে ওই দুটো করে করোনারি আর্টারি থাকে, রাইট করোনারি আর লেফট করোনারি। দেখুন ওই নিচে ওখানে একটা ছবিও আছে, রাইট আর লেফট করোনারি আর্টারি। তো এই দুটো করোনারি আর্টারি হার্টের মাসলকে নিউট্রিশন, অক্সিজেন সবকিছু সাপ্লাই করে। আর এই হার্ট আমাদের সারা শরীরে নিউট্রিশন আর অক্সিজেন সাপ্লাই করে। তার মানে করোনারি আর্টারির ভূমিকা কতটা বড়। সে হার্টকে নিউট্রিশন দেয় এবং হার্ট তার বদলে সারা শরীরকে নিউট্রিশন দেয়। তো করোনারি আর্টারির রোল কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। এখন হার্টের অসুখ বলতে আমরা মোস্টলি যেটা বুঝি এখনকার দিনে সেটা হচ্ছে এই করোনারি আর্টারি ডিজিজ। যে করোনারি আর্টারি গুলো হচ্ছে করোনারি ধমনী, এগুলোর ভেতরে কি হয় না, ফ্যাট জমে যায়, ক্ষতিকারক ফ্যাট যেটাকে বলে কোলেস্টেরল, ব্যাড কোলেস্টেরল, সেটা জমে যায়, যার জন্য করোনারি আর্টারি গুলো আস্তে আস্তে সরু হয়ে যায়। তাতে করে কি হয় যে হার্টের মাসেলে রক্ত সঞ্চালন কমে যায়, বুকে ব্যথা হয় এবং হার্ট অ্যাটাকের অনেক রকম কমপ্লিকেশন হতে পারে। সো নেক্সট স্লাইড। এটা দেখুন একটা ওই করোনারি ধমনী যেমন হয় তার একটা প্রস্থচ্ছেদ আর কি, মানে ক্রস সেকশন। তো বাঁ দিকেরটা হচ্ছে নরমাল করোনারি আর্টারি, আর ওই ডান দিকে যেটা দেখছেন সেটা হচ্ছে ডিজিজড করোনারি আর্টারি। তো ওই যে ইয়েলো জিনিসটা, হলদে জিনিসটা, ওটা হচ্ছে ওই ক্ষতিকারক ফ্যাট বা কোলেস্টেরল। তো সেটাই হয় যে যত বয়স বাড়ে এবং যত আমাদের ওই লাইফস্টাইল চেঞ্জ হয়, আমাদের ওই ক্ষতিকারক হ্যাবিটগুলো আমরা যত অ্যাডপ্ট করি, তত যেটা হয় যে বডিতে ওই ব্লাডে যে কোলেস্টেরল আছে, ক্ষতিকারক কোলেস্টেরল, সেটা গিয়ে ওই ধমনীর ভেতরে আস্তে আস্তে জমতে থাকে এবং ধমনীর রাস্তাটাকে আস্তে আস্তে সরু করে দেয়, যার জন্যে হার্টে যতটা রক্ত যাওয়া দরকার ততটা পৌঁছতে পারে না এবং আমাদের বিভিন্ন রকম অসুবিধে, কার্ডিয়াক কমপ্লেন শুরু হয়। নেক্সট স্লাইড। এটা দেখুন, এটাও একটা ওই হার্টের ধমনীরই প্রস্থচ্ছেদ। এবং দেখুন বাঁদিকে লেখা আছে ফার্স্ট ডিকেড, তারপরে লেখা আছে থার্ড ডিকেড, তারপরে লেখা আছে ফোর্থ ডিকেড, 10 বছর, 30 বছর, 40 বছর। তো দেখা যাচ্ছে যে ওই তন্মধ্যে 30 আর 40 বছর বয়স সময় থেকে ওই ধমনীর ভেতরে আস্তে আস্তে ক্ষতিকারক ফ্যাটগুলো জমতে থাকে। তো আগেকার দিনে হার্ট অ্যাটাক কিন্তু অনেক বয়সকালে হতো। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখেছি যে ওই 50, 60, 70 ওই সময় হার্ট অ্যাটাক হতো। তার মানে এই হার্মফুল যে চেঞ্জেস গুলো অনেক পরে হতো। আর এখন কি দেখছি, এখন 25 বছর 30 বছর বয়সের ছেলেরা এসে হার্ট অ্যাটাক নিয়ে প্রেজেন্ট করছে, আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করছি। তার মানে এখন সেকেন্ড দিকে, থার্ড দিকের থেকেই হার্টের অসুখ শুরু হয়ে যাচ্ছে। তার প্রধান কারণ হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ। আমাদের জীবনযাত্রা এতটাই চেঞ্জ হয়ে গেছে যে যে ক্ষতিকারক এফেক্ট গুলো 50-60 বছরে হতো, সেগুলো এখন ওই 20-30 বছর বয়স থেকে শুরু হয়ে যাচ্ছে। এবং তার পুরোটাই কারণ হচ্ছে এই মডার্ন লাইফস্টাইল। পুরো হার্ট অ্যাটাক কিন্তু বেসিক্যালি, করোনারি আর্টারি ডিজিজ কিন্তু বেসিক্যালি লাইফস্টাইল ডিজিজ। অন্যান্য যে হার্টের অসুখগুলো আছে, ধরুন জন্মগত হার্টের অসুখ বা ভালভুলার হার্ট ডিজিজ, রিউম্যাটিক হার্ট ডিজিজ, সেগুলো কিন্তু লাইফস্টাইল ডিজিজ না, সেগুলো অন্যভাবে হয়। কিন্তু মেইনলি যে করোনারি আর্টারি ডিজিজ, এটা পুরোটাই অনেকটাই বেসিক্যালি লাইফস্টাইল ডিজিজ। এবং যেটা হচ্ছে যে আমাদের ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে
মোটা হওয়া মানে ওবেসিটি, স্থূলতা এবং হার্মফুল লাইফস্টাইল, সেটা ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে এত আগে শুরু হয়ে যাচ্ছে যে হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতাও এখন ওই 25 বছর 30 বছর বয়স থেকে দেখা যাচ্ছে। নেক্সট স্লাইড। তো এই যে ধমনীগুলো এফেক্টেড হয়, এই ধমনীগুলো যে শুধু মানে হার্টের ধমনীকে এফেক্ট করে সেটাও কিন্তু না। আমাদের দেখুন ব্রেনের যে ধমনী আছে সেখানে এফেক্ট করতে পারে, তাহলে ব্রেন স্ট্রোক হতে পারে। আমাদের হাতের পায়ের ধমনী আছে যেগুলো মাসলকে সাপ্লাই করে, সেখানে কোলেস্টেরল জমে হাতের বা পায়ের সার্কুলেশন কমে যায়, যেটাকে বলে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। আবার হার্টের ধমনীতেও জমতে পারে এবং করোনারি আর্টারি ডিজিজ হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, বুকে ব্যথা হতে পারে, ইসচিমিয়া হতে পারে, অনেক কিছু হতে পারে। নেক্সট স্লাইড। এখন এই যে হার্টের অসুখ আমার হচ্ছে, করোনারি আর্টারি ডিজিজ আমার হচ্ছে কিনা সেটা আমরা বুঝি কি করে, সেটা বোঝার উপায় হচ্ছে সিমটমস। এখন মুশকিল হচ্ছে যে অনেক ধরনের এই হার্টের করোনারি আর্টারি ডিজিজের যে সিমটম গুলো, এটার একটা ওয়াইড রেঞ্জ আছে। কিছু ক্ষেত্রে এর কোনো সিমটমই নেই, মানে ভেতরে ব্লক আছে, বসে আছে ব্লক নিয়ে, কিন্তু পেশেন্টের কোনো অসুবিধা হয় না। আর আরো একটা স্পেকট্রাম আছে, তার উল্টো দিকের স্পেকট্রাম, সেটাও হয়তো আপনারা শুনে থাকবেন যে আমাদের ফ্যামিলি মেম্বারের বাড়িতে হঠাৎ করে বুকে ব্যথা হলো, ঘাম হলো এবং উইদিন সেকেন্ড উইদিন মিনিটস উনি মারা গেল, যেটাকে বলে সাডেন কার্ডিয়াক ডেথ। তো এই দুটো স্পেকট্রাম আছে একদম এক্সট্রিম স্পেকট্রাম। দেখুন একদিকে হচ্ছে তার কোনো সিমটম নেই, তার কোনো অসুবিধা নেই, অথচ তার ভেতরে ব্লক নিয়ে তিনি বসে আছেন। আর আরেকটা স্পেকট্রাম হচ্ছে যে সেই ব্লকটা হয়তো রাপচার করেছে, হঠাৎ করে একটা হার্ট অ্যাটাক হলো, একটা হয়তো মেজর আর্টারি বন্ধ হয়ে গেল এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ও পাওয়া গেল না, ওখানেই ইসাকা। এবার মাঝখানে আছে সিমটম। তো আমরা বলবো যে যাদের সিমটম হয় তারা লাকি, কারণ তারা ট্রিটমেন্ট করার সময় পায়। যাদের সিমটম হয় না তারা আনলাকি, কারণ তারা জানেই না যে তার ভেতরে কি নিয়ে বসে আছে। তো সিমটম গুলো কি হয় নরমালি? মোস্ট কমন হচ্ছে চেস্ট পেইন, বুকে ব্যথা। তো বলতে পারে যে ডাক্তারবাবু আমি যখন হাঁটছি তখন বুকে ভারী ভারী লাগে, চাপ চাপ লাগে বুকের মাঝখানটা। এই সিমটম গুলোর অনেক ভেরিয়েশন আছে। কেউ বলে বুকে ব্যথাটা বাঁ হাতের দিকে যায়, কেউ বলে ডান হাতের দিকে যায়, কেউ বলে গলাটা একটা চোকিং সেন্সেশন হয়, কেউ বলে জ পেন, আর কিছুই বলে না, শুধু বলে হাঁটলে পরে আমার চোয়ালে ব্যথা করে। আবার কেউ বলে আমার এই পেটের পেটের দিকে গ্যাসের মতো হয়, হাঁটতে গেলে গ্যাস হয়। আমরা খুব কমন এটাকে গ্যাস ভাবি, পেটের অসুখ ভাবি, অ্যান্টাসিড খাই, গ্যাস্ট্রোএন্টারাইটিসকে দেখাই, কিছুতেই হয়তো অম্বল গ্যাস কমছে না, তারপর দেখা যায় যে সেটা হার্টের জন্য হচ্ছে। কাজে এটা মনে রাখবেন যে অম্বল গ্যাস যখন যায় না ওষুধ খাওয়া সত্ত্বেও, সেটা অনেক সময় কিন্তু হার্টের জন্য হয়। কাজেই হার্টের অসুখের সিমটম বেশ ভেরিয়েবল, অনেকটাই স্পেকট্রাম। কখনো সিমটম হয় না, কখনো সিমটম হয়, আবার কখনো একটা সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে প্রেজেন্ট করে, যেটা সব থেকে আনফরচুনেট যে আমরা পেশেন্টকে চিকিৎসা করার সুযোগই পাই না। নেক্সট। তাহলে হার্টের অসুখ হচ্ছে দ্য নাম্বার 1 কিলার ডিজিজ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, সে হয় আমাদের ইস্টার্ন ওয়ার্ল্ড হোক কি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড হোক, যেখানেই হোক, ইট ইজ দ্য নাম্বার 1 কিলার ডিজিজ। এখন সচেতনতা নিশ্চয়ই গ্রো করছে, এই যে আমরা যত হেলথ টক করছি, আমরা যত কথা বলছি, জানছি, তত আমাদের সচেতনতা বাড়ছে। এখন পাশ্চাত্য দেশগুলোতে সচেতনতা কিন্তু অনেক অনেক বেড়ে গেছে। ওরা বুঝেছে যে এটা পুরোটাই ওই মডার্ন লাইফস্টাইলের জন্য হয়, এবং ওরা আস্তে আস্তে আবার সেই কনভেনশনাল লাইফস্টাইলে ফিরে যাচ্ছে, যে লাইফকে যত সিম্পল রাখা যায়, যত অ্যাফ্লুয়েন্সকে অ্যাভয়েড করা যায়, যত ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানো যায়, তত ভালো থাকবে। ওরা সেটা বুঝতে পেরেছে। আমাদের দেশেও মানুষ অনেকে বুঝছে, কিন্তু আমরা এখনো সেই লেভেল অফ অ্যাওয়ারনেস বা সেই সচেতনতায় এখনো আসতে পারিনি। যার জন্য এইদিকে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, ইন্ডিয়া, বাংলাদেশ, সাউথ ইস্ট এশিয়া, এখানে কিন্তু এখন দিস ইজ দ্য মেজর ফোকাস অফ হার্ট অ্যাটাক, হার্ট ডিজিজ। করোনারি আর্টারি ডিজিজের প্রাদুর্ভাব অনেক অনেক বেড়ে গেছে এই সাউথ ইস্ট এশিয়াতে। নেক্সট ওয়ান। তো এখন কথা হচ্ছে যে হার্টের অসুখ কাদের হয়, মানে কারণ কি কি? কিছুটা আছে জেনেটিক, জানবেন যে জিন তো আমরা চেঞ্জ করতে পারি না, বাবা মার কাছ থেকে যেটা পেয়েছি আমরা জিন,
অনেক সময় দেখবেন যে অল্প বয়সে 30 বছর 40 বছর বয়সে হয়তো বাবা মারা গেছেন বা মা মারা গেছেন, তো সেই জিনটা আমরা চেঞ্জ করতে পারি না, দ্যাট ইজ জেনেটিক হিস্ট্রি। এছাড়া যে আমরা যে ফ্যাট নিই শরীরে, ক্যালোরি নিই বা ফ্যাট নিই, সেটাকে আমাদের শরীর কিভাবে হ্যান্ডেল করছে, পুরোটাই হয় হার্মফুল হ্যান্ডলিং এ। যদি শরীর সেই ফ্যাটকে ঠিকমতো কনজিউম বা মেটাবলাইজ করতে পারে না, তখনই প্রবলেমগুলো শুরু হয়, যেমন স্থূলতা, ওবেসিটি, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস এবং হার্টের অসুখ। আর নিচে দেখুন সবথেকে বড় কজ, সেটা হচ্ছে আরবানাইজেশন, মডার্ন লাইফস্টাইল। আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি সত্যি অনেক অনেক কমে গেছে। এখন সবকিছু হাতের এই মোবাইলের দৌলতে এখন সবকিছু আমাদের হাতের মুঠোয় এসে গেছে। রিমোট দিয়ে টিভি চালাচ্ছি, রিমোট দিয়ে সবকিছু চালাচ্ছি। আমার মনে আছে আমি যখন ছোটবেলায় মেডিকেল কলেজে পড়তাম, তখন আমি যদি কোনো টপিক জানতে চাইতাম, আমাকে অ্যাটলিস্ট কয়েক কিলোমিটার হেঁটে লাইব্রেরিতে গিয়ে বই খুলে সেটা পড়তে হতো। আর এখনকার ছাত্ররা ঘরে সেই চেয়ারে বসেই মোবাইল খুলে সেটা পড়ে নিচ্ছে। তাহলে ভাবুন কত সহজ ব্যাপার হয়ে গেছে। বই পড়ে না, মোবাইলেই তো সব হয়ে গেছে। আপনি ভাইব্রেশন আর ফোনটাকে কি করছেনটা কি? কত ভাবুন, সেটাই কথা যে আমি আগে ছাত্র জীবনে যেটা হেঁটে গিয়ে কাজ করতাম, আমার এখন অ্যাক্টিভিটি কমে গেছে, একটা মোবাইল দেখে আমি সেটা জেনে যাচ্ছি। তো এটা এখন জীবনের প্রতিটা ক্ষেত্রেই হচ্ছে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কি করে ভাইব্রেট করতে হয়। সেটাই হচ্ছে প্রবলেম। ওকে, নেক্সট। তো এটা হচ্ছে মানে কি কি কারণে হার্টের অসুখ হয়। দেখুন, বাঁদিকে কিছু কারণ আছে আর ডান দিকে কিছু কারণ আছে। এই যে বাঁদিকের কারণগুলো, এগুলো আমাদের হাতে নেই। যেমন প্রথমে বলেছিলাম, একটা হচ্ছে জিন, যে বাবা মার কাছ থেকে আমরা জিন নিয়ে এসেছি। কারো কারো অল্প বয়সে হার্ট অ্যাটাক হয়, কিচ্ছু করার নেই। এজ, বয়সের সাথে সাথে হার্ট অসুখের প্রবণতা বাড়ে, সেটারও কিছু করার নেই। সেক্স, নর্মালি দেখা যায় যে মহিলাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতা কম পুরুষদের থেকে। এটার কারণ হচ্ছে প্রিমেনোপজ, মেনোপজের আগ অবধি মহিলাদের যে হরমোনগুলো থাকে, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, এই দুটো হরমোন মহিলাদের প্রোটেকশন দেয়। তো কাজেই মেনোপজের আগ অবধি মহিলাদের মধ্যে হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতা অনেক অনেক কম কম্পেয়ার টু মেলস। কিন্তু আফটার মেনোপজ, আফটার 50 or 55 ইয়ার্স, তখন মহিলাদের এবং পুরুষদের দুজনের মধ্যেই কিন্তু হার্টের অসুখ হওয়ার প্রবণতা একই রকম থাকে। ওভারঅল পুরুষদের ক্ষেত্রে হার্টের অসুখ বেশি হয়, এটা সত্যি কথা। কিন্তু মহিলাদের মধ্যে যাদের হয় তাদের কিন্তু খুব সিভিয়ার হয়, এটাও সত্যি কথা। আর ডান দিকে হচ্ছে যে ফ্যাক্টরগুলো লিখেছি, সেগুলোই আপনাদের হাতে আছে, যেগুলো আপনারা কন্ট্রোল করতে পারেন। যেমন হাই কোলেস্টেরল, স্মোকিং, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্থূলতা, বডি ওয়েট গেইন, অ্যালকোহল এবং ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এই সবগুলোই কিন্তু আপনাদের হাতে আছে এবং ইউ ক্যান কন্ট্রোল অল দিস ফ্যাক্টরস। নেক্সট স্লাইড। কোলেস্টেরল, কোলেস্টেরল আমাদের শরীরে দু রকমের থাকে, গুড কোলেস্টেরল এবং ব্যাড কোলেস্টেরল। কোলেস্টেরলের কিন্তু বিরাট ভূমিকা আছে। আমাদের যে নার্ভাস টিস্যু, ব্রেন, এই যে স্পাইনাল কর্ডের ভেতরে যে নার্ভ, এগুলো কিন্তু সব কোলেস্টেরল দিয়ে তৈরি হয়। কাজে কোলেস্টেরল যে খারাপ সেটা না, ফ্যাটের বিরাট ভূমিকা আমাদের শরীরে। কিন্তু কিছু কিছু খারাপ ফ্যাটও আছে, যেমন ওই আমরা বলি ব্যাড কোলেস্টেরল বা এলডিএল কোলেস্টেরল। সেগুলোর মাত্রা বেড়ে গেলেই সত্যি কথা বলতে এই হার্টের অসুখের প্রবণতা বাড়তে থাকে। নেক্সট স্লাইড। এটা হচ্ছে কোলেস্টেরলের সোর্স আমাদের শরীরে, কোত্থেকে কোলেস্টেরল আমাদের আসে। একটা হচ্ছে খাবার, আমরা বাইরের যে ফ্যাটি ফুড বা রিচ ফুড বা হাই ক্যালোরি ফুড বা জাঙ্ক ফুড খাই, সেটা একটা সোর্স। আরেকটা হচ্ছে লিভার, আমাদের শরীরে লিভারে কোলেস্টেরল তৈরি হয়। এই হচ্ছে মেইনলি দুটো সোর্স আমাদের শরীরে কোলেস্টেরলের, লিভার আর আমরা যেটা খাই খাবার, তার থেকে কোলেস্টেরল আসে। নেক্সট স্লাইড। তো আপনারা জানেন যে আপনারা এখন মাঝে মাঝে লিপিড প্রোফাইল করেন, শুনেছেন আপনারা, আমরা সবাইকে লিপিড প্রোফাইল করতে বলি।
এই লিপিড প্রোফাইল করে আমরা কি দেখি? আমরা দেখি যে ভালো কোলেস্টেরল এবং খারাপ কোলেস্টেরল শরীরে কতটা আছে। এছাড়াও দেখি ট্রাইগ্লিসারাইড। যদি খেয়াল করেন লিপিড প্রোফাইল দেখবেন এলডিএল লেখা থাকে, ভিএলডিএল লেখা থাকে, এইচডিএল লেখা থাকে, ট্রাইগ্লিসারাইড লেখা থাকে। এর মধ্যে সবথেকে খারাপ হচ্ছে এলডিএল কোলেস্টেরল। এই এলডিএল কোলেস্টেরল যত বাড়ে তত হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতা বাড়ে। আর ভালো কোলেস্টেরল হচ্ছে এইচডিএল কোলেস্টেরল, যেটা গুড কোলেস্টেরল। এইটা যত বাড়ে তত হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতা কমে। এইচডিএল হচ্ছে হাই ডেন্সিটি, আর একটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড, সেটাও আপনার খারাপ ফ্যাট, কিন্তু সেটা এলডিএল এর মতো অতটা খারাপ না, কিন্তু তবুও ট্রাইগ্লিসারাইড বাড়লেও কিন্তু হার্টের অসুখ হওয়ার প্রবণতা বাড়ে। নেক্সট হচ্ছে ওবেসিটি, স্থূলতা, ওয়েট গেইন, যেটা এখন খুব বিগেস্ট কনসার্ন। আপনাদের জেনারেশনে বরং কম বলবো, কিন্তু ইয়াঙ্গার জেনারেশনে কিন্তু স্থূলতা একটা খুব বড় কনসার্ন হয়ে দেখা দিয়েছে। কারণ এখনকার ছেলে মেয়েরা তো আর আমাদের সময়কার যেমন মাঠে ঘাটে গিয়ে খেলাধুলা করতাম আমরা, সেটা করে না। ওরা ওই ল্যাপটপ নিয়ে বসে থাকে, স্কুলেও সেইভাবে খেলাধুলা হয় না, প্লাস প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড, ফ্যাটি ফুড খায়। তো এই অল্প বয়স থেকে এই বাচ্চাদের মধ্যে যে ওয়েট গেইন, অ্যাডোলেসেন্ট ওবেসিটি আমরা বলি, এই অ্যাডোলেসেন্ট ওবেসিটি কিন্তু ভবিষ্যতে গিয়ে ওই 30-40 বছর বয়সে অ্যাবনর্মাল বডি ওয়েট করে দেয়, স্থূলতা করে দেয় এবং হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতা অনেক বাড়িয়ে দেয়। সো অ্যাডোলেসেন্ট ওবেসিটি ইজ আ বিগ কনসার্ন। এবং সেকেন্ডলি হচ্ছে যে ফ্যাট ডিপোজিশনটা ঠিক কোন জায়গায় হয়। দু রকমের ফ্যাট ডিপোজিশন হয়, একটা হচ্ছে বাটাক্সে, আরেকটা হচ্ছে পেটের চারপাশে। তো মনে রাখবেন পেটের চারপাশে যে ফ্যাট, সোজা কথা ভুঁড়ি হওয়া, ভুঁড়ি। তো এই যে পেটের চারপাশের যে ফ্যাট জমা, এটাই হচ্ছে সবথেকে ক্ষতিকারক ফ্যাট। এই ধরনের ওবেসিটি হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতা বাড়িয়ে দেয়, এলডিএল কোলেস্টেরল বাড়িয়ে দেয়। এবং যাদেরই এই পেটের চারপাশে ফ্যাট জমে তাদেরই দেখা যায় যে ভেতরের যে অর্গানগুলো আছে সেখানেও ফ্যাট জমার প্রবণতা বেড়ে যায়। নেক্সট ওয়ান, তো যেটা বলছি আমরা, এই দু ধরনের শরীরের ফ্যাট জমে। একটা হচ্ছে পিয়ার শেপের, যেটা ওই বাটাক্সে জমে নরমালি ফিমেল বডিতে যেটা হয়। আরেকটা হচ্ছে এই অ্যাপেল শেপের ওবেসিটি, যেটা ওই পেটের চারপাশে জমে। এই অ্যাপেল শেপের ওবেসিটি যেটা, এটাই সবথেকে খারাপ। তো কাজে কোনোভাবেই পেটের চারপাশে ফ্যাট জমতে দেওয়া যাবে না। তার জন্য যত রকমের ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয় বা আসন হয় বা যাই হয়, সেটা আপনাদের চেষ্টা করতে হবে। নেক্সট ওয়ান, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এটা একটা কমিটমেন্টের ব্যাপার, কারণ আমরা সবাই জানি যে আমাদের অন্তত প্রত্যেক দিন 8 ঘন্টা করে হাঁটতে পারলে বা ব্রিস্ক ওয়াকিং করতে পারলে খুব ভালো। কিন্তু হয়তো কিছুটা কি বলবো, ক্যালাসনেস বা লেজিনেস বা যাই হোক, আমরা সেটা অ্যাচিভ করতে পারি না। তো এটা কিন্তু খুব সহজ জিনিস, রেগুলার 8 ঘন্টা করে ব্রিস্ক ওয়াকিং, অ্যাটলিস্ট 5 days a week। এটাই হচ্ছে রেকমেন্ডেশন বাই দ্য আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন। খুব বড় কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার দরকার নেই, আপনাকে জিম করতে হবে বা সুইমিং করতে হবে বা জিমে জয়েন করতে কিছু নেই। জাস্ট ব্রিস্ক ওয়াকিং ফর 30 minutes a day, at least 5 days a week। সকালে করতে পারেন, সন্ধ্যাবেলা, যে কোনো টাইমই করতে পারেন, কিন্তু নরমালি আমরা সকালে বা সন্ধ্যাবেলায় কিছুটা ফ্রি টাইম পাই। তো ব্রিস্ক ওয়াকিং বলতে কি বোঝায়? একটু যাতে ঘাম ঝরে। ব্রিস্ক ওয়াকিং মানে একটু যাতে ঘাম ঝরে। নেক্সট ওয়ান, সিগারেট স্মোকিং। অ্যাজ সাচ সিগারেট স্মোকিং এর কোনো বেনিফিটই নেই, যদিও আমার মনে হয় আগের থেকে স্মোকিং এর প্রিভ্যালেন্স অনেক কমেছে। এবং সেটাই অ্যাওয়ারনেস প্রোগ্রাম থেকে, যত বেশি অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে, যত বেশি সোশ্যাল মিডিয়ায় দেখানো হচ্ছে, সিনেমাতে দেখানো হচ্ছে, স্মোকিং এর প্রিভ্যালেন্স কিন্তু এখনো অনেক কমেছে, কিন্তু তাও প্রচুর আছে। এবং আপনি দেখছেন যে কত হার্মফুল কেমিক্যালস আছে, কত মেটাবলাইটস আছে যেটা সিগারেট থেকে বেরোয়, এবং ইট হ্যাজ নো বেনিফিট অন এনি অর্গান অফ দ্য বডি। প্রত্যেকটা অর্গানকে ক্ষতি করতে পারে সিগারেট স্মোকিং। এবং একটা সময় আমরা ভাবি যে আমরা কন্ট্রোল করতে পারি, যে যখন চাইবো বন্ধ করে দেব, কিন্তু পরে দেখা যায় যে না, সেই কন্ট্রোলটা আর থাকে না। এবং কমালেও কিছু হয় না। বহু পেশেন্ট এসে বলে, ডাক্তারবাবু আগে 20টা খেতাম, এখন 10টা করে দিয়েছি। কিন্তু সত্যি কথা বলতে আইদার বন্ধ করতে হবে বা খেয়ে যান, মাঝামাঝি কিছু হয় না। আইদার ইউ স্টপ স্মোকিং অর ইউ স্মোক, নাথিং এলস।
তাহলে এটাই হচ্ছে মেসেজ, যে আপনি ভাবছেন আপনি সিগারেটকে স্মোক করছেন, আসলে সিগারেট আপনাকে স্মোক করে দিচ্ছে। এটাই হচ্ছে সত্যি কথা, যে সিগারেটের ওপর আর কন্ট্রোল আপনার থাকছে না, এরপরে সিগারেটই আপনাকে স্মোক করে দেবে। কাজেই বন্ধ মানে বন্ধ, ইউ ক্যান্ট সিঙ্গেল সিগারেট। সিগারেট থেকে বের হয়ে আসার জন্য কিন্তু এখন অনেক অল্টারনেটিভ বেরিয়েছে। যারা লং স্ট্যান্ডিং স্মোকার তাদের অনেক সিমটমস হয়, নিকোটিন উইথড্রয়াল সিমটমস হয়। তো সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য এখন নিকোটিন চিউইং গামস বেরিয়েছে, নিকোটিন ট্যাবলেটস বেরিয়েছে, কিছু কিছু মেডিসিনসও আছে যেগুলো খেলে এই স্মোকিং থেকে বেরিয়ে আসা যায়। ইউ ক্যান কনসাল্ট পালমোনোলজিস্ট, চেস্ট স্পেশালিস্ট বা সাইকিয়াট্রিস্ট, অনেক অপশনস এখন বেরিয়েছে স্মোকিং থেকে বেরিয়ে আসার জন্য। কিন্তু দ্য উইল পাওয়ার ইজ মোস্ট ইম্পর্টেন্ট, যে হ্যাঁ আমি দি আর্জ যে আমাকে বেরিয়ে আসতে হবে, আই হ্যাভ টু স্টপ স্মোকিং। নেক্সট, অ্যালকোহল কনজাম্পশন। ওয়েল, আমাদের সোসাইটিতে অ্যালকোহল কনজাম্পশনের প্রিভ্যালেন্স আগে থেকে অনেক অনেক বেশি বেড়েছে, মেবি মডার্নাইজ করা হবে। তো ইন স্মল অ্যামাউন্ট অফ অ্যালকোহল সেটা হয়তো কিছুটা বেনিফিট করে। আমরা অনেকেই বলি যে রেড ওয়াইন ইজ বেনিফিশিয়াল ফর দ্য হার্ট। ইট ইজ ট্রু যে রেড ওয়াইন খুব অল্প মাত্রায় খেলে আমাদের যে গুড কোলেস্টেরল, এইচডিএল কোলেস্টেরল কিছুটা বাড়ে। কিন্তু ওই একই ব্যাপার যে কন্ট্রোল অ্যান্ড ডিসিপ্লিন, যেটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না। আস্তে আস্তে কনজাম্পশনের অ্যামাউন্ট বাড়তে থাকে। ইউ টেক অ্যালকোহল ইন মোস্ট অফ দ্য ডেজ অফ দ্য উইক, এবং অ্যালকোহলের একটা সিরিজ অফ ব্যাড এফেক্টস আছে। অতিমাত্রায় অ্যালকোহল হার্টকে এফেক্ট করে এবং লিভারকে এফেক্ট করে, এছাড়াও নার্ভসকে এফেক্ট করে। অ্যালকোহলিক কার্ডিওমায়োপ্যাথি বলে একটা অসুখ আছে, যে লং স্ট্যান্ডিং অ্যালকোহল খেলে হার্টের মাসল আস্তে আস্তে উইক হয়ে যায়। অ্যালকোহল হার্টের যে রিদম আছে, যে ছন্দ, সেটাকে ইরেগুলার করে দেয়, সেটাকে বলে এএফ, এট্রিয়াল ফিব্রিলেশন। এছাড়াও হার্টের করোনারি আর্টারির মধ্যে যে ব্লকস হয় সেগুলো অ্যালকোহলের জন্য বাড়ে। অ্যালকোহলিক লিভার ডিজিজটা একটা বড় এলিমেন্ট। এছাড়া অ্যালকোহল এফেক্টস দ্য থট প্রসেস, অ্যালকোহল এফেক্টস দ্য থট প্রসেস। লং স্ট্যান্ডিং অ্যালকোহল আপনার ব্রেইনকে এফেক্ট করে এবং নার্ভসকে এফেক্ট করে, এবং আপনার থট প্রসেসকে এফেক্ট করে। নার্ভস গুলো উইক হয়ে যায় এবং ভবিষ্যতে ট্রেমার, ভার্টাইগো, ডিমেনশিয়া সবকিছু শুরু হয়। সো কাজে অ্যালকোহলের সিরিজ অফ ব্যাড এফেক্টস আছে। If it is in moderation, if you can control it, then it is fine. Otherwise, better to get out of the habit. Next, diabetes mellitus. Well, Southeast Asia তে, ইন্ডিয়াতে বিশেষ করে, বাংলাদেশে বিশেষ করে ডায়াবেটিস মেলিটাস এখন একটা এপিডেমিক হয়ে গেছে, বেসিক্যালি মহামারীর মতো ধারণ করেছে। এভরি অল্টারনেট পারসন, এভরি 3 জনের মধ্যে একজনের ডায়াবেটিস ধরা পড়েছে। এবং এটার কারণও সেই একই ব্যাপার, যে হার্মফুল লাইফস্টাইল, অল্প বয়স থেকে ওয়েট গেইন, হাই ক্যালোরি ফুড, জাঙ্ক ফুড ইনটেক, কিছুটা জেনেটিক হিস্ট্রি, কিছুটা স্মোকিং, কিছুটা অ্যালকোহল, সব মিলিয়ে কন্ট্রিবিউট করছে। এবং ইফ ইউ সি, দেখবেন যে a diabetic is more likely to die from a heart attack than a non-diabetic. 80% of the diabetics die from heart disease. এবং ডায়াবেটিসের যেটা সবথেকে বড় জিনিস, যে ডায়াবেটিসে ওই সাইলেন্ট ইসচিমিয়া হয়, ভেতরে ব্লক হয়েছে কিন্তু রোগীর কোনো সিমটম নেই, এমনকি হার্ট অ্যাটাকও হয়ে গেছে কিন্তু রোগী বুঝতেই পারেনি। যে ডায়াবেটিস কজেস সাইলেন্ট হার্ট অ্যাটাক, সাইলেন্ট ইসচিমিয়া। সেই জন্য ডায়াবেটিস নিয়ে আমরা এত বেশি কনসার্ন। ব্লাড সুগার চেক করা, কন্ট্রোলে রাখা, ডাক্তারবাবু যা বলছেন সেটা ফলো করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, আমাদের দ্য রিস্ক অপারেটস অ্যাক্রস এ কন্টিনিউম। বলছি, আমরা যেটা বলতে চাইছি এই স্লাইডটায়, যে কোনো একটা সিঙ্গল ফ্যাক্টর আসলে নেই যেটা হার্টের অসুখকে বাড়ায়। এই সবগুলো ফ্যাক্টরসই একটু 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 করে থাকে এবং এরা কম্বাইন্ড ওয়েতে কন্ট্রিবিউট করে। যে না, যে শুধু হাই ব্লাড প্রেশারের জন্য হার্টের অসুখ হয়েছে সেরকম না। ব্লাড প্রেশার কিছুটা কন্ট্রিবিউট করেছে, ডায়াবেটিস কিছুটা কন্ট্রিবিউট করেছে, বডি ওয়েট কিছুটা কন্ট্রিবিউট করেছে, স্মোকিং কিছুটা কন্ট্রিবিউট করেছে, অ্যালকোহল কিছুটা কন্ট্রিবিউট করেছে, ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এই সবগুলো ফ্যাক্টরস একটু 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 করে আলটিমেটলি সেই পেশেন্ট হার্টের অসুখের পেশেন্ট হয়ে উঠছে। কাজেই ইট ইজ বেসিক্যালি, সেই জন্যই বলি আমরা লাইফস্টাইল ডিজিজ। নেক্সট স্লাইড। নেক্সট, সো
তো এখানে আসছে মোস্ট ইম্পর্টেন্ট থিং যে রেগুলার চেকআপস। আমরা এখন মডার্নাইজ হয়ে গেছি, আমরা যখন ফ্ল্যাট কিনছি, আমরা যখন গাড়ি বাড়ি কিনছি, উই সি দ্য প্রপার ব্র্যান্ডস, এই ব্যাপারে আমরা ভীষণ চুজি হয়ে গেছি, সব থেকে ভালো জিনিস কেনার চেষ্টা করছি। কিন্তু নিজের হেলথ চেকআপের ব্যাপারে আমি কেমন আছি এই জানার ব্যাপারে আমাদের একটা অনীহা আছে। দিস ইজ ভেরি ট্রু। এবং ওই যত কম পয়সায় হেলথ চেকআপটা হয়ে যায় তত ভালো, খালি ওইখানে টাকা পয়সা বাঁচানোর চেষ্টা করি, অন্যদিকে সব দামি দামি জিনিস কিনছি, সব কিছু করছি। So this is very important যে রেগুলার হেলথ চেকআপ বছরে অন্তত একবার করে। নেক্সট স্লাইড। নেক্সট। তো কিছু কিছু মিসকনসেপশনসও আছে, যেমন এখানে আমরা বলেছি যে আমি কখনো হেলথ চেকআপ করিনি, আমি ভালো আছি। অনেকে বলে দেখুন আমি দিব্যি আছি, সেই কোথায় বদ্রীনাথ চলে গেছি, কেদারনাথ চলে গেছি, কোনো অসুবিধা হয়নি, অথচ কিন্তু হার্টের ব্লক আছে ভেতরে, জানে না, কিন্তু বলেছে আমি বদ্রীনাথ কেদারনাথ ঘুরে এসেছি। এবং বহু পেশেন্ট এসে বলেছে, তারপর দেখা গেল তার হার্টের প্রবলেম আছে। তো কাজেই অনেকে বলে আমি খুব কনফিডেন্ট, আমরা কিছু হতে পারে না। অনেকে পাশের বাড়ির কথা, কাকুর কথা, দাদুর কথা শুনে বলে ও কিছু করার দরকার নেই, ভালো আছে, তুই কেন ডাক্তারের কাছে যাবি? তো এই ব্যাপারগুলো নিয়ে প্রচুর মিসকনসেপশনস আছে। আমরা পাশের বাড়ির কথা শুনি, পাশের লোকের কথা শুনি, কিন্তু ডাক্তারবাবুর কাছে যাই না ফর রেগুলার চেকআপ। নেক্সট স্লাইড। তো কি কি চেকআপ গুলো দরকার? মিনিমাম দরকার একটা ব্লাড প্রেশার চেকআপ, একটা ব্লাড সুগার চেকআপ, যে কেমন থাকছে। অ্যাটলিস্ট মাসে একবার কি দুবার আপনি ব্লাড প্রেশার চেক করতেই পারেন, অ্যাটলিস্ট 3 মাসে একবার করে ব্লাড সুগার চেক করতে পারেন, 6 মাসে একবার লিপিড প্রোফাইল চেক করতে পারেন। এগুলো তো করতেই পারেন, এগুলো করতে তো কোনো অসুবিধা নেই। বেসিক টেস্ট জাস্ট জেনে নেওয়া যে আমি কেমন আছি। খাবার দাবারের ব্যাপারে কিছু বলি যে takes lots of natural foods, green vegetables and fruits। মানে প্রকৃতি যেভাবে আপনাকে খাবার দাবার গুলো দিয়েছে, আপনি সেই খাবার দাবার গুলোকে যতটা কম মডিফাই করে খাবেন তত ভালো। তার মানে গ্রিন ভেজিটেবলস আর ফ্রুটসে প্রচুর পরিমাণে ওই অ্যান্টিঅক্সিডেন্টস থাকে। আপনি জানবেন যে এই যে ব্যাড কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরল, এই এলডিএল কোলেস্টেরলের আসলে অক্সিডেশন হয়, যার জন্য এটা ওই ভেতরে গিয়ে জমে আর্টারি। এই অক্সিডেশনটাকে প্রিভেন্ট করে অ্যান্টিঅক্সিডেন্টস, আর এই অ্যান্টিঅক্সিডেন্টস প্রচুর পরিমাণে থাকে গ্রিন ভেজিটেবলস এবং ফ্রুটসে। এবার আপনি যদি এই গ্রিন ভেজিটেবলস আর ফ্রুটসটাকে ভেজে মডিফাই করে দেন তত এই অ্যান্টিঅক্সিডেন্টস গুলো নষ্ট হয়ে যাবে। তো কাজেই প্রকৃতি যেভাবে আমাদের ফ্রুটস বা ভেজিটেবলসকে দিয়েছে ততটা কম মডিফাই করে খাওয়াটাই বেস্ট। আমাদের সেদ্ধ জিনিস খাওয়াটা হচ্ছে বেস্ট, যত কম মডিফাই করা যায়। Eat a variety of grain products, grains খুব ভালো। আর regarding protein, well, মাছ খুব ভালো, fish is a very good protein except prawn, চিংড়ি মাছ কম খাবেন। মাংসের মধ্যে চিকেন ইজ ভেরি গুড, চিকেন খেতেই পারেন। কিন্তু অন্যান্য যে মাংসগুলো আছে, যেমন বিফ আছে, মাটন আছে, ল্যাম্ব আছে, এখন তো অনেক রকমের বেরিয়েছে, এই প্রত্যেকটাতেই ক্ষতিকারক কোলেস্টেরল বা স্যাচুরেটেড ফ্যাট অনেক অনেক বেশি থাকে, এবং এগুলো প্রত্যেকটাই হার্টের জন্য ক্ষতিকারক। চিকেন ইজ গুড, plenty of fish is good, grains good, green vegetables and fruits are good. Next slide. What about eggs? ডিম খেতে পারেন, ডিমের সাদাটা খাবেন, ডিমের কুসুমটা একটু কম খাবেন, কুসুমে কোলেস্টেরল অনেক বেশি থাকে। ডিমের সাদা খেতে কোনো অসুবিধা নেই। সব মাছের কোনো রেস্ট্রিকশনস নেই। মিল্ক বলুন, মিল্ক ডাবল টোন মিল্ক, ডাবল টোন ফ্যাট ফ্রি মিল্ক ইজ বেস্ট। ডাবল টোন ফ্যাট ফ্রি। মাছের ব্যাপারে সব রকমের মাছ খেতে পারেন, চিংড়ি মাছ ছাড়া বড় মাছ, ছোট মাছ, সমুদ্রের মাছ, মিষ্টি জলের মাছ, সব মাছ ভালো। মাছের তেলও এমনকি খুব ভালো জানবেন। মাছের তেল, দ্য ফিশ অয়েল ইজ ভেরি গুড। ইনফ্যাক্ট কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড কমানোর জন্য ফিশ অয়েলকে ওষুধ হিসেবে ব্যবহার করা হয়, কাজে মাছের তেলও খুব ভালো। এই হাই ক্যালোরি ড্রিঙ্কস, জাঙ্ক ফুড, হাই ক্যালোরি কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি, এগুলো কিন্তু কমানো দরকার। এই কেএফসি আর এই ম্যাকডোনাল্ডস এর যে আউটলেটসে যে হাই ক্যালোরি সব ফুড গুলো রয়েছে, ওই যে নিজের ছেলেটা বসে আছে, ও কি হেলদি না আনহেলদি বলুন? অ্যাপারেন্টলি খুব হেলদি, ওভার হেলদি, কিন্তু হি ইজ মোস্ট আনহেলদি। আমাদের বাবা মারা ভাবে ছেলে যত মোটা ছোটা গোলগাল হবে তত ভালো আসছে, ভালো দেখতে হচ্ছে, কিন্তু বেসিক্যালি এটাই কিন্তু বিগিনিং অফ
ওই হার্ট ডিজিজ বেসিক্যালি। এখন অল্প বয়স থেকে হার্টের অসুখ শুরু হচ্ছে, সেটার কারণ হচ্ছে এই যে অতিমাত্রায় আমরা এদেরকে হাই ক্যালোরি ফুড আর জাঙ্ক ফুড খাওয়াচ্ছি, অতি অল্প বয়স থেকেই জমছে সব কিছু। তো রোগা থাকাই সব থেকে ভালো, খেলাধুলা করবে, রোগা থাকবে, দ্যাট ইজ বেস্ট। সল্ট রেস্ট্রিকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সল্ট, নুন কম খাওয়া, বিশেষ করে যাদের হাই ব্লাড প্রেশার আছে। সল্ট রেস্ট্রিকশন। অ্যালকোহলিক ড্রিঙ্কস যেটা বলেছি, ইন মডারেশন, ইন কন্ট্রোল, ইট ইজ ওকে। লিমিট ফুডস ইন হাই স্যাচুরেটেড ফ্যাট। স্যাচুরেটেড ফ্যাট নরমালি ওই মিটসে বেশি থাকে, রেড মিটসে বেশি থাকে। এছাড়া ঘি, বাটার, এগুলোতে, ডালদা, এগুলোতে স্যাচুরেটেড ফ্যাট অনেক বেশি থাকে। নেক্সট স্লাইড। এই যে দেখুন, ফুডস রিচ ইন কোলেস্টেরল, এই যে এগ ইয়ক যেটা বললাম, ডিমের কুসুম, মিটসে বেশি থাকে। দেশি ঘি, বাটার, চিজ, মালাই, এই সব কিছুতে ফ্যাট অনেক বেশি থাকে। প্লাস পেস্ট্রিজ, চকলেটস, কেকস, কুকিজ, এগুলোতেও প্রচুর ফ্যাট থাকে। রোল, চাউমিন, বিরিয়ানি, মোগলাই, এগুলোতেও অনেক ইয়ে থাকে। দিস আর অল ফেভারিট ফুডস অফ আস। যতটা সম্ভব এই সব খাবার দাবার যতটা কমানো যায় ততই ভালো। ঘরের খাবার, বাড়ির খাবার, ভাত ডাল, সেটাই ভালো। বেশি করে ভেজিটেবলস খান। ম্যাগিতেও কিছু করে ইয়ে থাকে, ফ্যাট ভ্যালু থাকে ম্যাগিতে। কম্পারেটিভলি চাউমিন গুলো হয়তো একটু বেটার হবে, লো কোলেস্টেরল। তারপরে যেটা বললাম তেলের ব্যাপারে, তেলের ব্যাপারেও কিছু কথা বলছিলাম, যে আমরা নরমালি যে তেল ইউজ করি রান্নার জন্য, সর্ষের তেল, দ্যাট ইজ ভেরি গুড। সর্ষের তেলে বলা হয় যেটা, যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যত বেশি থাকে সেটা শরীরের জন্য ভালো। তো সর্ষের তেলে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের কম্বিনেশন গুলো ভালোই থাকে। কাজে মাস্টার্ড অয়েল, বিশেষ করে কাচ্চি ঘানি অয়েল, দ্যাট ইজ ভেরি গুড। এছাড়া কোকোনাট অয়েল ভালো না, স্যাচুরেটেড ফ্যাট অনেক বেশি। ভেজিটেবল অয়েল গুলো ভালো, যেমন সানফ্লাওয়ার অয়েল বা সানফ্লাওয়ার অয়েল বা রাইস ব্র্যান অয়েল, সেগুলো ভালো। অলিভ অয়েল ইজ ভেরি ভেরি গুড। এখন বলা হয় যে অলিভ অয়েলে রান্না করতে, কারণ আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অনেক বেশি থাকে। তেল কিভাবে তৈরি হয়, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আসলে এগুলো তো সিডস থেকে তৈরি হয়। তো এই সিডস গুলোকে দুভাবে তৈরি করা হয়, একটা হচ্ছে হট প্রসেসিং আর একটা হচ্ছে কোল্ড প্রসেসিং। এই সিড গুলোকে যখন ওই গরমে ক্রাশ করে তেলটা বের হয়, দ্যাট ইজ কল্ড হট প্রসেসিং। এই হট প্রসেসিং এ তেলের গুণটা নষ্ট হয়ে যায়। আর যেসব তেল কোল্ড প্রসেসিং এ তৈরি হয় তাতে তেলের ভ্যালুস গুলো অনেক বেশি প্রিজার্ভ থাকে। নেক্সট যেটা লাস্টে বলছিলাম, যে ফিশ অয়েল। ফিশ অয়েল ইজ ভেরি গুড, প্রচুর পরিমাণে ওমেগা 3 এন্ড ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডস থাকে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে যেটা বলেছি অলরেডি, নতুন করে আর বলার কিছু নেই। কিন্তু যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে আপনাকে ওই জিমে যেতে হবে বা কোনো স্পেশাল ক্লাসে যেতে হবে বা সুইমিং এ জয়েন করতে হবে বা ওই ওয়েট লিফটিং করতে হবে, এরকম কিছু না। আপনার জন্য যেটা সবথেকে সহজ, সেটা হচ্ছে ব্রিস্ক ওয়াকিং বা একটু রানিং বা জগিং বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা আসন, যেটা আপনি ম্যানেজ করতে পারবেন। বাট ডু ইট at least daily for half an hour, at least 5 days a week. That is most important. Next one. Sir, there was one point, increase HDL. How to increase it? As such, there are no medicines to increase HDL. পুরোটাই লাইফস্টাইল। লাইফস্টাইল যেগুলো বলছি, এগুলোকে যতটা সম্ভব যদি মেনটেন করতে পারেন তাহলে HDL বাড়ে। অনেকে আবার জেনেটিক্যালি HDL বেশি থাকে, দে আর লাকি, দে আর ভেরি মাচ লাকি। কিন্তু কোনো ওষুধ নেই যেটা দিয়ে HDL বাড়ানো যায়। LDL is limitটা কি? You told me one is to increase your LDL, one for increasing your HDL. So ECOT, this type of medicine, ECOT. আছে ইকট মানে এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ইকট মানে এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আর ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। কিন্তু সত্যি কথা বলতে অনেক ট্রায়ালস চলছে। আস্তে আস্তে প্লিজ শুনুন। বলছি কারোর পালস রেট বেশি, কারো কম, এটা কি ইন্ডিকেট করে? বাই নেচার সেটা কিছু ইন্ডিকেট করে না। অনেকে যারা ফিট পারসন, যারা ভালো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে, তাদের পালস রেট নরমালি কম থাকে। যারা ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ, অল্পতেই হাঁপিয়ে যায়, তাদের ক্ষেত্রে পালস রেট বেশি থাকে। যে পালস রেট কম থাকাটা ইজ এ সাইন অফ গুড হেলথ। নরমালি 60 to 80। এক্সারসাইজ দিয়ে যেটা বললাম, যে আমার এখানে বলে দিচ্ছি। নেক্সট ওয়ান, so moderate to intense physical activity at least 30 minutes daily, that is what is recommended, most important by American Heart Association. Next one,
যেটা বলছিলাম যে জাস্ট walk and walk, that is the most simplest one of exercise. The more you walk, the more you are better. Next, smoking cessation, most important. So cigarette ক্ষেত্রে যেটা বললাম যে you have to stop smoking in one day. Most of the time দেখা গেছে যে যারা গ্র্যাজুয়ালি কমাতে চেয়েছে আর যারা একদিনে বন্ধ করতে পেরেছে, যারা ওই একদিনে বন্ধ করেছে তারাই বেশি সাকসেসফুল হয়েছে। গ্র্যাজুয়ালি কমানো যায় না, খুব ডিফিকাল্ট, কিছুদিনে কিছু কমলো আবার শুরু হয়ে গেল। তো ওই বন্ধ মানে একদিনেই বন্ধ করতে হবে সিগারেট। আর যদি উইথড্রয়াল সিমটমস হয়, নিকোটিন উইথড্রয়াল সিমটমস অনেকেরই হতে পারে, তো ডাক্তারবাবুরা আছে যারা অনেক রকমের অপশনস আপনাদের দেবেন টু কাম আউট অফ নিকোটিন। নেক্সট ওয়ান, নেক্সট। এবং এই যে হার্মফুল হ্যাবিটস যেগুলো আমরা বলছিলাম, যে স্মোকিং, ডায়েটারি লাইফস্টাইল অল্টার, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, অ্যালকোহল, এই যে লাইফস্টাইল মডিফিকেশন আমরা বলছি, এগুলো যে শুধু হার্টের অসুখই করে তা কিন্তু না। আপনি দেখতে পাচ্ছেন ডান দিকের যে অসুখগুলো, ক্রনিক ব্রঙ্কাইটিস স্মোকিং এর জন্য হয়, সো মেনি টাইপস অফ ক্যান্সার স্মোকিং এর জন্য হয়, লিভার ডিজিজ, নার্ভ ডিসঅর্ডারস অ্যালকোহলের জন্য হয়, ডিমেনশিয়া, অস্টিওপোরোসিস এবং মেন্টাল হেলথ। তো কাজে এই ফ্যাক্টরস গুলো যে শুধু হার্টের কোনো প্রবলেমই বাড়াচ্ছে তা না, causing so many disorders, অনেকগুলো অসুখের কারণ কিন্তু এই লাইফস্টাইল। নেক্সট ওয়ান, হ্যাঁ যেটা বলছিলাম লিপিড প্রোফাইল, যে অন্তত 6 মাসে একটা লিপিড প্রোফাইল করবেন এবং দেখবেন যে কেমন আছে আপনার কোলেস্টেরল গুলো। এলডিএল কোলেস্টেরল শুড বি বিলো 100, যদি 70 এর নিচে থাকে খুব ভালো। এবং যাদের বলা হয় যে যাদের হার্ট অ্যাটাক হয়ে গেছে, বা ধরুন যাদের অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে বা বাইপাস হয়েছে, তাদের ক্ষেত্রে বলা হয় এলডিএল কোলেস্টেরল আরো কমিয়ে রাখতে, বিলো 55। তো আইডিয়ালি বিলো 70 ইজ ওকে। ট্রাইগ্লিসারাইড বিলো 150 ইজ গুড ট্রাইগ্লিসারাইড। আর এইচডিএল কোলেস্টেরল যত বাড়বে তত ভালো, যেটা বললাম যে গুড কোলেস্টেরল। So if it is more than 45, more than 50, very good, more than 60 is very very good. এইচডিএল কোলেস্টেরল যত বাড়ানো যায় তত ভালো। কাজেই 6 মাসে একবার করে একটা লিপিড প্রোফাইল করাই যায়। নেক্সট স্লাইড দেখুন, 10% reduction of blood cholesterol produces 20 to 30% decline in deaths due to coronary heart disease. So alcohol cholesterol reduction এর একটা বিরাট বেনিফিট আছে on heart attack। এবং all adults more than 20 years, এখন বলা হচ্ছে 20 বছরের উপর থেকেই লিপিড প্রোফাইল চেক করা উচিত। সেটার মেইন কারণ কিন্তু এখন এই অ্যাডোলেসেন্ট আর পেডিয়াট্রিক ওবেসিটি, এত অল্প বয়স থেকে এখন ছেলে মেয়েদের মধ্যে ওয়েট গেইন শুরু হয়েছে। এই 20 বছর বয়সের পরের থেকেই পিরিয়ডিক্যালি লিপিড প্রোফাইল চেক করা উচিত। নেক্সট, ব্লাড প্রেশার। আমরা জানি দিস ইজ দ্য আইডিয়াল ব্লাড প্রেশার 120/80। এখন ব্লাড প্রেশারের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রেগুলার মনিটরিং, চেক আপ করা। চেষ্টা করবেন সবাইকে, এখন আমরা বলি যে এখন তো ডিজিটাল মেশিন পাওয়া যায়, ডিজিটাল মেশিন কিনে বাড়িতে বিপি চেক করুন সপ্তাহে অন্তত 2 বার, ভালোই দেয়। কারণ এখন মার্কারি মেশিন উঠে গেছে, মার্কারি মেশিন আর থাকবে না। কাজে মার্কারি যখন উঠে গেছে, আইদার ওই ক্লক মেশিন আর বাই ডিজিটাল মেশিন, এছাড়া আর কোনো মেশিনই পাবেন না। কাজে ওগুলো দিয়ে ইউজ করতে হবে। তো প্রেশারটাকে শুয়ে মাপা উচিত না বসে? শুয়ে বসে কোনো ডিফারেন্স হয় না, কিন্তু রেস্ট নিয়ে দেখা, অন্তত 5 মিনিট বা 10 মিনিট রেস্ট নিয়ে বিপি চেক করা উচিত। এই বিপি চেক করার ব্যাপারে এখন বলা হয় যে হাসপাতালে এসে যখন আপনি বিপি চেক করেন তখন রোগীরা অনেক টেন্স থাকে, ডাক্তারবাবু চেম্বারে এমনি টেনশন হয়ে যায়। কাজে বাড়িতে যে বিপি সেটাই ট্রু বিপি। সেই জন্য আমরা এখন সবাইকে বলি যে আপনারা নিজেরা একটা মেশিন কিনে নিন এবং বাড়িতে বিপি মনিটর করুন। বাড়িতে আপনার যে বিপি, দ্যাট ইজ ট্রু বিপি, কারণ বাড়িতে আপনি কমপ্লিটলি রিল্যাক্স পজিশনে আছেন, সেইভাবে চেক করছেন। So that is very important. So check your BP. Regarding blood pressure medicine, ডাক্তারবাবু যখন মনে করবে আপনাকে প্রেসারের ওষুধ দেবে এবং সেটা নিয়ম করে খেয়ে যান, নিজে কোনো প্রেসারের ওষুধ চেঞ্জ করবেন না। ব্লাড প্রেসার কন্ট্রোল করা যায়, ব্লাড প্রেসার কিওর হয় না। এই যে কটা কন্ডিশন আমরা বলছি, ডায়াবেটিস বলুন বা হাই কোলেস্টেরল বলুন বা ব্লাড প্রেসার বলুন, এগুলো প্রত্যেকটাই হচ্ছে কন্ট্রোলেবল কন্ডিশন, কিন্তু কিওর না। ম্যালেরিয়া হলো বা টাইফয়েড হলো, অ্যান্টিবায়োটিক দিলাম ঠিক হয়ে গেল, কিন্তু এগুলো তো সেই রকম না, এগুলো সারা জীবন খেয়ে যেতে হবে। তো কাজে কোলেস্টেরলের ওষুধই বলুন, কি ব্লাড প্রেশারের ওষুধ বলুন, কি ডায়াবেটিসের ওষুধ বলুন, এই প্রত্যেকটা ওষুধই সারা জীবন চলবে। এই যে ডাক্তারবাবু যা বলছে সেটা ফলো করে যান, রেগুলার ওষুধপত্র খেয়ে যান, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ব্লাড প্রেশার কমের দিকে থাকলে কি করা উচিত?
কমের দিকে থাকলে কোনো অসুবিধা নেই, একটু জল খাবেন বেশি করে, কমের দিকে থাকা তো ভালো, কোনো অসুবিধা নেই, দ্যাট ইজ ভেরি গুড। তারপর so all adults should have their hammer. Next হচ্ছে ব্লাড সুগার। সো মাঝে মাঝে এভরি 3 মান্থস বা এভরি 6 মান্থস একটা ব্লাড সুগার চেক করুন, ফাস্টিং কত আছে, পিপি কত আছে, HbA1c বলে একটা টেস্ট হয়, গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন, যেটা আপনার 3 মাসের কন্ট্রোলকে সিগনিফাই করে। সো নরমালি ইন দ্য ফাস্টিং ব্লাড সুগার 6.5 এর নিচে হলে ভালো, 6 to 6.5 দ্যাট ইজ ওকে। ফাস্টিং ব্লাড সুগার যদি ওই 115 এর নিচে থাকে আর পিপি যদি 140 বা 45 এর নিচে থাকে দ্যাট ইজ ফাইন, আইডিয়াল। মাইল্ড যদি বাড়ে, তাহলে যদি অল্প সুগার বাড়ে, যেটাকে বলি আমরা প্রি ডায়াবেটিক কন্ডিশন, তখন এই সমস্ত লাইফস্টাইল মডিফিকেশন, ডায়েটারি মডিফিকেশন সবকিছু করতে হয়। যদি লাইফস্টাইল মডিফিকেশন করেও সুগার না কমে, তখন আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, উনি যা ওষুধ দেবেন সেটা ফলো করতে হবে। তবে মনে রাখবেন এই জাঙ্ক ফুডস, হাই ক্যালোরি ফুডস আর জুসেস, ফ্রুট জুস স্পেশালি অ্যাভয়েড করবেন। ফ্রুট জুস কিন্তু ইজ ভেরি হার্মফুল স্পেশালি ফর ডায়াবেটিস, সো অ্যাভয়েড ফ্রুট জুসেস এন্ড কোল্ড ড্রিঙ্কস। Next. So Gaji, this is the sum up. I think I have almost finished my talk. So eat healthy. তাহলে যেটা বললাম যে যত বেশি আনপ্রসেসড ফুড খাবেন, যত বেশি নেচার যেভাবে আপনাকে খাবার দাবারগুলো দিয়েছে সেইভাবে খাবেন, তত আপনি ভালো থাকবেন। Walk and walk, regular walking. This is very very important. At least 5 days a week. নিজের বডি ওয়েট চেক করুন, খেয়াল রাখুন যে পেটের চারপাশে ফ্যাট জমছে কিনা, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সো এই অ্যাবডোমিনাল ওবেসিটি ইজ মোস্ট হার্মফুল। সিগারেট, কুইট স্মোকিং, কন্ট্রোল ইওর বডি ওয়েট, নিজের ব্লাড সুগার, ব্লাড প্রেশার পিরিয়ডিক্যালি চেক করুন, নিজের লিপিড প্রোফাইল চেক করুন, মোস্ট ইম্পর্টেন্ট ডাক্তারবাবু যে অ্যাডভাইস দিচ্ছে সেটা রেগুলারলি ফলো করুন। নেক্সট স্লাইড। So this is my finishing slide. The most important part যেটা এখন বলবো সেটা হচ্ছে স্ট্রেস, মানসিক স্ট্রেস। আমরা সবাই এখন লাইফ খুব কমপ্লিকেটেড হয়ে গেছে এবং প্রতিটা জায়গায় এখন স্ট্রেস খুব বেড়ে গেছে। সে আপনার পার্সোনাল লাইফে স্ট্রেস হোক, সে আপনার ওয়ার্কিং লাইফে স্ট্রেস হোক, সবাই আমরা দৌড়চ্ছি, কোনো একটা টার্গেট ফিল আপ করার জন্য দৌড়চ্ছি। কি টার্গেট যদিও জানি না, কিন্তু দৌড়চ্ছি, সবাই দৌড়চ্ছি। তো কাজে স্ট্রেস এখন অনেক বেশি বেড়ে গেছে, মানসিক স্ট্রেস। এবং এই মেন্টাল স্ট্রেস যত বাড়ে তত কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতা বাড়ে, কারণ শরীরের কিছু ইমার্জেন্সি হরমোনস আছে, যখনই আপনি স্ট্রেসে যাবেন তখনই এই ইমার্জেন্সি হরমোনস গুলো শরীরে বেরোয়, এবং এই ইমার্জেন্সি হরমোনস গুলো ব্লাড সুগার বাড়ায়, ব্লাড প্রেশার বাড়ায়, আমাদের যে একটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আছে সেটাকে স্টিমুলেট করে, এবং বহু সময় দেখা গেছে স্ট্রেস থেকে হার্ট অ্যাটাক হচ্ছে। কাজে নিজেকে কাম, কোয়াইট এন্ড কম্পোজ রাখা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো রিল্যাক্সেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাড়ি ফিরে এসে একটু যোগাসন করা, বা আপনি যেভাবে চান সেইভাবে রিল্যাক্স করা। আপনি গল্পের বই পড়তে পারেন, আপনি বই পড়তে পারেন, কিছু একটা দেখতে পারেন, আপনি গান শুনতে পারেন, অনেক কিছু করতে পারেন। দয়া করে মোবাইলটা দেখবেন না, সেই এছাড়া বাকি সব করতে পারেন। তো নিজেকে যতটা সম্ভব রিল্যাক্স করা যায়, সেটাও আরেকটা বড় উপায় টু স্টে হেলদি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, below 70